মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকের এই টিউটোরিয়াল ক্লাসে আমরা শিখতে চলেছি এক্সেল। তোমরা এই ভিডিওর সাথে থাকলে আমি চেষ্টা করব তোমাদেরকে যথেষ্ট নলেজ দেওয়ার এক্সেল সম্বন্ধে। মাইক্রোসফট এক্সেলের যে অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল 2021 ভার্সন। তো তোমরা যে কোনো ভার্সন ইউজ করতে পারো, তাতে কোনো রকম সমস্যা নেই। এই টিউটোরিয়াল ক্লাসে একদম কনসেপ্ট ওয়াইজ তোমাদের যে কোনো রকম ডাউটস এবং একদম বেসিক নলেজ, যারা একদম এক্সেল সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, তারা কিন্তু বেসিক টু অ্যাডভান্স এক্সেল শিখে যাবে। তাই চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে বেসিক টু অ্যাডভান্স এক্সেল, অর্থাৎ আমরা বেসিক ক্লাস একদম ফার্স্টে করব, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স যে এক্সেলের পার্টগুলো রয়েছে সেগুলোতে চলে যাব। তো এখানে আমরা ইন বেসিক এক্সেল ক্লাস হোয়াট ইউ লার্ন, তোমরা এই যে বেসিক এক্সেল ক্লাস হবে এখানে কি কি শিখবে। ফার্স্ট রয়েছে ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের যে ইন্ট্রোডাকশন সেটা শিখবে। দেন বেসিক নলেজ টু অপারেট দ্য অ্যাপ্লিকেশন, একদম যে বেসিক নলেজগুলো লাগে, এই যে একটা অ্যাপ্লিকেশন, এটা তো একটা অ্যাপ্লিকেশন এমএস এক্সেল, তো এটাকে রান করার জন্য বেসিক যে নলেজটা লাগে সেটা তোমরা শিখবে। নলেজ অ্যাবাউট এক্সেল ওয়ার্কশিট, সেল, রো অ্যান্ড কলাম। ওয়ার্কশিট কি, ওয়ার্কবুক কি, সেল কি, রো, কলাম এগুলো কি সেগুলো তোমরা জানবে। মেকিং ডেটা শিটস, ডেটা শিট কি করে তৈরি করে, একটা প্রপার ডেটা শিট কি করে তৈরি করে। টেবিল উইথ বর্ডার্স, মানে একটা যে টেবিল তোমরা তৈরি করবে সেটার বর্ডার কিভাবে দেবে। ফরম্যাটিং, বিভিন্ন রকম ফরম্যাটিং করে ডেটা অ্যানালাইজ করা বলে, সেটা তোমরা করতে শিখবে। স্টাইল, ফন্ট স্টাইল এটসেট্রা। অ্যালাইনমেন্ট শিখবে, সেল স্টাইল ফিল্টার। নেক্সট দেখো ফর্মুলা রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এক্সেলটা কিন্তু মেনলি ইউজ করা হয় এই ফর্মুলার জন্য। সাম রয়েছে, সাবস্ট্রাকশন রয়েছে, ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা রয়েছে। দেন রয়েছে সাম ইফ, যেগুলো হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে পড়ে। এই কন্ডিশনাল ফরম্যাটিং এর আন্ডারে বেসিক এক্সেলে সাম ইফ এবং কাউন্ট ইফকে রাখা হয়েছে, এবং বেসিক কিছু কন্ডিশনাল ফরম্যাটিং তোমাদেরকে আমি দেখাবো। পার্সেন্টেজ আছে, এভারেজ আছে, অ্যান্ড গ্রেড আছে। গ্রেড কিভাবে ক্যালকুলেট করে, এভারেজ কিভাবে ক্যালকুলেট করে, একটা টোটাল ডেটা শিটের ক্ষেত্রে এই যে জিনিসগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় হয়ে যায়। মেকিং সাম প্রজেক্টস, এবং এইগুলো সহায়তায় আমরা কিছু প্রজেক্ট করব, মানে কিছু ডেটা শিট অ্যানালাইজ করব এবং দেখব তাতে এই যে ফর্মুলাগুলো বা আমরা যে প্রসেসগুলো শিখব সেগুলো কিভাবে অ্যাপ্লাই হবে। নেক্সট দেখো মেকিং মার্কশিট, ডেটা এন্ট্রি অ্যান্ড স্যালারি স্লিপ, মানে স্যালারি স্লিপ তৈরি করতে শিখবো। ডেটা এন্ট্রি কিভাবে করে এক্সেলে সেটা শিখবো। মেকিং মার্কশিট, মার্কশিট কি করে তৈরি করে, একটা প্রপার মার্কশিটের কিরকম কি থাকে সেগুলো আমরা সম্পূর্ণ দেখে নেব। আমি তোমাদের থেকে একটাই জিনিস আশা করব, যে তোমরা এই যে ভিডিওটা, এটা হয়তো 15 থেকে 20 মিনিটের ভিডিও হতে চলেছে, তো একটা ভিডিও তোমরা 15 থেকে 20 মিনিট যদি দেখো, আমি আশা করব যে তোমরা ভিডিওটা দেখবে, এবং দেখলে তোমরা এক্সেল সম্বন্ধে তোমাদের যাদের একদমই নলেজ নেই তারাও শিখতে পারবে, এবং যাদের এক্সেল সম্বন্ধে বেসিক কিছু নলেজ রয়েছে তারাও শিখতে পারবে যদি পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। এবং আমি এটাও জানি যে আজকের ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে। তাহলে নেক্সট স্লাইডটা আমরা দেখে নিই। ফার্স্ট রয়েছে হোয়াট ইজ এক্সেল, মানে এক্সেল কি। এক্সেল ইজ আ পপুলার স্প্রেডশিট সফটওয়্যার ডেভেলপড বাই মাইক্রোসফট। এই যে এক্সেল অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যাই বলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাকচুয়ালি, কারণ যে ধরনের সফটওয়্যারগুলির সাহায্যে আমরা নির্দিষ্ট কোনো কাজ করে থাকি তাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা তোমরা ভালোভাবেই জানো। তো এক্সেল হচ্ছে একটা সেরকমই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা ডেভেলপ করে, অর্থাৎ যেটা তৈরি করেছে এবং বর্তমানে ডেভেলপ করে চলেছে মাইক্রোসফট কর্পোরেশন, মাইক্রোসফট কোম্পানি, যেটা আমাদের উইন্ডোজ অপারেট করে, তাই না? উইন্ডোজকেও তো তৈরি করে মাইক্রোসফট কোম্পানি। ইট অ্যালাউজ ইউজার টু স্টোর, অর্গানাইজ অ্যান্ড অ্যানালাইজ ডেটা ইন এ ট্যাবুলার ফরম্যাট, অর্থাৎ যে কোনো একটি তথ্য বলবো না, বহু তথ্যকে একসাথে স্টোর করতে পারে, অর্গানাইজ করতে পারে, অর্থাৎ প্রপার অর্ডার মেনটেন করে অর্গানাইজ করতে পারে, এবং অ্যানালাইজ করতে পারে এক্সেল। এবং ডেটা, এই সকল ডেটাগুলিকে একটি ট্যাবুলার ফরম্যাট, অর্থাৎ টেবিল ফরম্যাটে তৈরি করে দিতে পারে, যেটা আমাদেরকে বোধগম্য হয় বা বুঝতে সুবিধা হয়। এক্সেল ইজ ওয়াইডলি ইউজড ফর ভ্যারিয়াস পারপাসেস, এক্সেল বিভিন্ন কাজে ব্যবহার হয়, ইনক্লুডিং, নেক্সট আমরা দেখব কি কি কাজে এক্সেল ব্যবহার হয়। বর্তমানে জব রিলেটেড ক্ষেত্রে কিন্তু এই এক্সেলের চাহিদা প্রচুর রয়েছে, কারণ জব রিলেটেড ক্ষেত্রে প্রচুর ডেটা এন্ট্রির কাজ হয়, এবং ডেটা রিলেটেড যেসব কাজকর্মগুলো হয় সেই সব আইটি সেক্টরে কিন্তু এক্সেলের চাহিদা রয়েছে। এক্সেল ছাড়া কোনো রকম ডেটা এন্ট্রি যে অর্গানাইজেশন রয়েছে বা আইটি সেক্টর রয়েছে সেখানে কিন্তু কাজ হয় না, এক্সেল একদম জানতেই হবে। তো এক্সেলের ক্ষেত্রে আশা করব যে আজকের যে ভিডিওটা সেটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হবে।
নেক্সট দেখো যে স্লাইডটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে কি ফিচার্স অফ এক্সেল ইউজেস, মানে এখানে এক্সেলের যে ইউজেস, এক্সেলটা কি কাজে লাগে সেগুলো আমরা দেখবো। ফার্স্ট দেখো ডেটা ম্যানেজমেন্ট, আমি একটু আগেই বললাম ডেটা ম্যানেজমেন্ট, এটাকে ম্যানেজ করতে, স্টোর করতে, লার্জ যে ডেটাবেস থাকে সেগুলোকে একসাথে ম্যানেজ করতে, বিভিন্ন কোম্পানির যেসব ডেটা থাকে, বা ধরো একটা কোম্পানির আন্ডারে বিভিন্ন ক্লায়েন্ট রয়েছে, তাদের যে সব ডেটা এক জায়গায় ম্যানেজ করে রাখার জন্য এই ডেটা ম্যানেজমেন্ট তো এর কাজটা কিন্তু এক্সেলে হয়ে থাকে। নেক্সট রয়েছে ক্যালকুলেশনস। ক্যালকুলেশন কি হয়? পারফর্ম অ্যারিথমেটিক, স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশনস ইউজিং ফর্মুলা অ্যান্ড ফাংশন। এক্সেলে মেন যে জিনিসটাকে সেটা হচ্ছে ফর্মুলা এবং ফাংশন। এই ফর্মুলা এবং ফাংশনকে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন রকম যেসব অ্যারিথমেটিক এবং স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন এবং ফাইন্যান্সিয়াল যে ক্যালকুলেশনগুলো হয় সেগুলো এক্সেলে করা যায়। যেমন আমরা ইএমআই ক্যালকুলেশন করা, অথবা বিভিন্ন ক্যালেন্ডার তৈরি করা, অথবা বিভিন্ন পে স্লিপ তৈরি করা, এটা কিন্তু এক্সেলের সাহায্যে ইজিলি করা যায়। নেক্সট রয়েছে দেখো 3 নাম্বার পয়েন্ট, ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিস বলতে ডেটাকে বোঝা। একটা ডেটা রয়েছে যেখানে বিভিন্ন ক্লায়েন্টের নাম রয়েছে, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ডেটা রয়েছে, সেগুলোকে একটা চার্ট অথবা একটা গ্রাফ এর সাহায্যে দেখানো, এটাকেই বলা হয় ডেটা অ্যানালাইজ করা। ডেটাকে যাতে আমি যাকে ডেটাটা প্রেজেন্টেশন করছি সে যাতে বুঝতে পারে, প্রপারলি বুঝতে পারে। নেক্সট হচ্ছে 4 নাম্বার, ডেটা ভিজুয়ালাইজেশন। এখানেও সেম একই জিনিসই বলেছে, ভিজুয়ালাইজ ডেটা ইউজিং ভ্যারিয়াস চার্টস টাইপ। বিভিন্ন চার্ট করে করে আমরা এই ডেটাকে বোঝাতে পারি। ধরো একটা দেশের যদি জনসংখ্যা দেখাতে হয়, বা যে কোনো একটা কোম্পানি যদি যে কতগুলো এমপ্লয়ি রয়েছে তাদের স্যালারি স্ট্রাকচার দেখাতে হয়, তো সেক্ষেত্রে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটা চার্ট তৈরি করতে পারি, কলাম এবং চার্ট তৈরি করতে পারি, লাইন চার্ট তৈরি করতে পারি, পাই চার্ট তৈরি করতে পারি। তো এগুলো কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশনের আন্ডারে হয় এবং এটা এক্সেলে খুব সহজে করা যায়। নেক্সট রয়েছে ফরম্যাটিং। ফরম্যাট সেলগুলোকে ফরম্যাট করা যায়, রো, কলামস এগুলোকে ফরম্যাট করে একটা রিডেবল যে ডেটা সেটা কিন্তু আমরা ভিজুয়ালি পাই। মানে একটা ডেটা থেকে একটা ভিজুয়াল ডেটা, যেটা যেটা আমাদের বুঝতে সুবিধা হয়, এরকম একটা ডেটা শিট আমরা তৈরি করতে পারি। আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, হাউ টু ওপেন অর রান এক্সেল অ্যাপ্লিকেশন। এটা কিন্তু ভ্যারিয়াস প্রসেসে আমরা যে এক্সেল অ্যাপ্লিকেশন সেটা খুলতে পারি, ওপেন করতে পারি। কারণ এমএস এক্সেল ওপেন করার শর্টকাটও রয়েছে, কি দিয়েও আমরা মানে যে কিবোর্ড থেকেও আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারি, মাউস দিয়েও করতে পারি। তো আমি এখানে একদম বেসিক যেহেতু শেখাচ্ছি, সেই জন্য বেসিক অ্যাপ্লিকেশনটাকেই শেখানো, মানে বেসিক কিভাবে আমরা ওপেন করবো এক্সেলটাকে সেটা দেখব। ফার্স্ট দেখো বলা রয়েছে ক্লিক অন স্টার্ট বাটন। মানে স্টার্ট বাটন কোথায় থাকে? আমরা সবাই জানি যে স্টার্ট বাটন থাকে ডেস্কটপ স্ক্রিনের বাঁদিকে নিচে কর্নারে, অর্থাৎ লেফট ডাউন কর্নার অফ ডেস্কটপ স্ক্রিন। এবার ডেস্কটপ স্ক্রিনটা কি? কম্পিউটার বা ল্যাপটপ যে যে ডিভাইস ইউজ করছো সেটা ওপেন করার সাথে সাথে একদম ফার্স্ট যে স্ক্রিনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিন। এই ডেস্কটপ স্ক্রিনের বাঁদিকে নিচে কর্নারে কিন্তু থাকে স্টার্ট বাটন। আমরা এক্ষুনি একদম প্র্যাকটিক্যালি দেখে নেব, তারপর একটু জাস্ট থিওরি ক্লাস তোমরা করে নাও, তারপর প্র্যাকটিক্যাল আমরা দেখিয়ে দেবো। এর পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসই হবে, এটা মাথায় রেখো। তো আমাদের ডেস্কটপ স্ক্রিন, অর্থাৎ এই যে স্ক্রিন, এটার একদম বাঁদিকে নিচে কর্নারে আমরা কম্পিউটার বা ল্যাপটপ অন করার পরে যে জায়গাটা থাকে সেটা হচ্ছে স্টার্ট বাটন। কিন্তু এটা মানে উইন্ডোজ 11-এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, মাঝখানের দিকে থাকে। তো আমরা মোটামুটি স্টার্ট বাটনে ক্লিক করব। সার্চ এক্সেল, স্টার্ট বাটনে গিয়ে জাস্ট লিখবো এক্সেল, EXCEL, এক্স আর এল নয় কিন্তু, EXCEL, এক্সেল। এক্সেল কথাটা লিখে দিলে কিন্তু এক্সেলের যে অ্যাপ্লিকেশনগুলি সেগুলো ওখানে দেখাবে। সাপোজ কারোর কম্পিউটারে হয়তো মাইক্রোসফট অফিস 2007 এই ভার্সনটা ইনস্টল আছে, তো সেক্ষেত্রে কিন্তু সে ওই যে স্টার্ট বাটনে ক্লিক করার পর যখন এক্সেল সার্চ করবে সেখানে দেখতে পাবে মাইক্রোসফট অফিস এক্সেল 2007, এই কথাটা তোমরা দেখতে পাবে। কিন্তু কারোর যদি 2010 ইনস্টল করা থাকে, সে দেখতে পাবে মাইক্রোসফট অফিস এক্সেল 2010। এরপর 2013 যাদের ভার্সন ইনস্টল রয়েছে তাদের ক্ষেত্রে দেখবে এক্সেল 13, ওয়ার্ড 13, এরকম ভাবে দেখায়। কিন্তু আমার এই অ্যাপ্লিকেশন, মানে আমার যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল রয়েছে সেটা হচ্ছে 2021-এর ভার্সন, এবং এর পরবর্তী যা ভার্সন রয়েছে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এক্সেলই দেখাবে। মানে আমি এক্সেল যদি সার্চ করি জাস্ট এক্সেলই দেখাবে। তো আমরা একটু দেখে নিই প্র্যাকটিক্যালি কিভাবে এই যে এক্সেলটা আমরা ওপেন করব। তো দেখো এই যে এখানে দেখো স্টার্ট বাটন রয়েছে, আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। এই উইন্ডোজ 11 ডেস্কটপ ইউজ করছি বলে আমি উইন্ডোজ 11-এর এই যে এখানে স্টার্ট বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি যদি সিম্পলি সার্চ করে নিই EXCEL, যেটা আমাদের নেক্সট স্টেপ ছিল, এখানে দেখো এক্সেল অ্যাপ চলে এসছে কিন্তু। তো এর উপর যদি আমরা ক্লিক করে দিই, এটাই এখানে বলা ছিল ক্লিক অন স্টার্ট বাটন। আমি ক্লিক অন স্টার্ট বাটনে ক্লিক করলাম। দেন বলা ছিল সার্চ এক্সেলও সার্চ করেছিলাম। তারপর কি বলা হয়েছে? ক্লিক অন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনটির উপর আমরা ক্লিক করব।
তাহলে এক্সেল, EXCEL এক্সেল ক্লিক করার পর এখানে এক্সেল অ্যাপ্লিকেশনটির উপর ওপেন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এরকম একটা ড্যাশবোর্ড এলো। এই ড্যাশবোর্ডে উপরের দিকে দেখতে পাবে তোমরা নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই যে নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এবার যে যাদের এক্সেল 2007 আছে বা অফিস 2007 ইউজ করছো তারা কিন্তু এই অপশনটা নাও পেতে পারো, ডিরেক্টলি তোমাদের ওপেন হয়ে যেতে পারে। তো এটা যেহেতু আমি 21 ভার্সন ইউজ করছি সেই জন্য কিন্তু এটা দেখাচ্ছে। এবার নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যেটা লেখা রয়েছে এখানে যদি একবার আমরা ক্লিক করে দিই, এই যে এক্সেলের যে স্প্রেডশিটটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, মানে একটা এক্সেল যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আবার আমরা স্লাইডে চলে যাব। এখানে নেক্সট যে স্লাইড রয়েছে একটু দেখে নিই। তো এখানে দেখো নেক্সট যে স্লাইড রয়েছে, হোয়াট ইজ ওয়ার্কবুক। ওয়ার্কবুক কি বলছে, ইন মাইক্রোসফট এক্সেলের মধ্যে এ ওয়ার্কবুক ইজ আ ফাইল দ্যাট কন্টেইনস অন অর মোর স্প্রেডশিটস অলসো নোন অ্যাজ ওয়ার্কশিট। তো এখানে ওয়ার্কশিটের এটা চলে এসছে। অ্যাকচুয়ালি ওয়ার্কবুক হচ্ছে একটা মাইক্রোসফট এক্সেলের যে ফাইল। মাইক্রোসফট এক্সেলের ফাইল বলতে যখন আমরা ওয়ার্ডে কোনো কাজ করি, যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কাজ করি তাহলে তার উপর কি লেখা থাকে, ডকুমেন্ট 1 লেখা থাকে, অর্থাৎ এটা ডকুমেন্ট 1। আমি যখন Ctrl+N মারবো কিবোর্ড থেকে তখন কিন্তু নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়। এক্ষেত্রে একটা ওয়ার্কবুক হচ্ছে একটা ফাইল, অর্থাৎ এক্সেলের একটা ফাইল, এক্সেলের যে টোটাল ওয়ার্কবুকটা খুলে যাচ্ছে সেটাই হচ্ছে একটা ওয়ার্কবুক। অর্থাৎ আমরা যদি এক্সেলে চলে আসি, এই যে এখানে তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ একদম এরকম ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ওয়ার্কবুক। দেখো এখানে লেখাও রয়েছে বুক 1 হাইফেন, এই হাইফেন দিয়ে লেখা রয়েছে এক্সেল। এটা কিন্তু এক্সেলের একটা ওয়ার্কবুক। এবার দেখো এই একটা ওয়ার্কবুকের মধ্যে এখানে একটা শিট রয়েছে, এখানে লেখা রয়েছে দেখো শিট 1। এরপর যদি আমি আরো অনেকগুলো শিট চাই, আমি এখানে প্লাস আইকনে ক্লিক করতে পারি। ক্লিক করলে শিট 1 ছিল, শিট 2 তে চলে এলো। আবার আমার যদি আরো একটি শিটের প্রয়োজন হয় তাহলে আমি আবার প্লাস আইকনে ক্লিক করতে পারি, শিট 3 চলে এলো। এবার আবার যদি ক্লিক করি শিট 4 চলে এলো। অর্থাৎ আমার বলার এটাই কারণ যে এই শিট 1, শিট 2, শিট 3, শিট 4 এবং এর পরবর্তী যতগুলো শিট আমার প্রয়োজন ততগুলো শিটকে নিয়ে টোটাল যে এই ফাইলটা, এটাই হচ্ছে একটা ওয়ার্কবুক। তাহলে এটা যদি তোমরা চাও এই নোটস কিন্তু কপি করে নিতে পারো, অর্থাৎ স্ক্রিনশটও তোমরা মারতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো আমরা যেখানে ছিলাম, ইন মাইক্রোসফট এক্সেল এ ওয়ার্কবুক ইজ আ ফাইল দ্যাট কন্টেইনস অন অর মোর স্প্রেডশিট। অনেকগুলো স্প্রেডশিটকে মিলিয়ে একটা ওয়ার্কবুক তৈরি হয় এবং এটা ফাইলও অবশ্যই। তো নেক্সট স্লাইডে আমরা চলে যাব। নেক্সট স্লাইডে বলছে হোয়াট ইজ ওয়ার্কশিট। ওয়ার্কশিট কি? এবার ওয়ার্কশিটটা কি? আমরা তো দেখলাম ওয়ার্কবুক, ওয়ার্কশিটটা তাহলে কি? ইন মাইক্রোসফট এক্সেল এ ওয়ার্কশিট ইজ আ সিঙ্গেল স্প্রেডশিট। যখন আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করেছিলাম একটা সিঙ্গেল ওয়ার্কশিট ছিল না, তারপর তো আমরা প্লাস আইকনে ক্লিক করে করে নেক্সট শিট 2, শিট 3, শিট 4 এভাবে গেলাম। তাহলে ওই যে ফার্স্ট ওয়ার্কশিটটা, প্রত্যেকটা ওয়ার্কশিট সিঙ্গেল ওয়ার্কশিট, এগুলোই ওয়ার্কশিট এবং এই সবকটা ওয়ার্কশিটকে মিলিয়ে একটা ওয়ার্কবুক। অর্থাৎ আমি যখন এক্সেলে ছিলাম এখানে যে শিট 1 এটা টোটালটা একটা ওয়ার্কশিট, অর্থাৎ শিট 1। শিট 2 তে যখন ছিলাম এটাও একটা ওয়ার্কশিট, এটা শিট 2। নেক্সট শিট 3 তে যখন আসলাম এটাও একটা সিঙ্গেল ওয়ার্কশিট। তাহলে এগুলো এক একটা সিঙ্গেল ওয়ার্কশিট এবং এই ওয়ার্কশিটগুলোকে একসাথে একত্রে মিলিয়ে একটা যে ফাইলটা তৈরি হচ্ছে সেই টোটালটা হচ্ছে ওয়ার্কবুক। বোঝা গেল? আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা চলে আসি। তাহলে আশা করি ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হচ্ছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে কি কি সমস্যা তোমাদের হচ্ছে এই ক্লাস করতে গিয়ে। আচ্ছা, নেক্সট দেখো রয়েছে হোয়াট ইজ রো অ্যান্ড হোয়াট ইজ কলাম। হোয়াট ইজ রো অ্যান্ড কলাম? রো অ্যান্ড কলামটা তাহলে কি? আচ্ছা, একটু বলে দিই রো অ্যান্ড কলাম কি। দেখো এখানে রো কি বলা রয়েছে, এ রো ইজ আ হরাইজন্টাল অ্যালাইনমেন্ট অফ সেলস ইন এ ওয়ার্কশিট। একটা ওয়ার্কশিটের মধ্যে এক্ষুনি আমরা দেখেছি ওয়ার্কশিট কি। এবার এই ওয়ার্কশিটের মধ্যে যে হরাইজন্টাল অ্যালাইনমেন্টগুলো থাকে সেগুলোকে রো বলা হয় এবং এগুলোকে কি দিয়ে দেখানো হয় দেখো, একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে। এগুলোকে দেখানো হয় নাম্বার দিয়ে। কি কি নাম্বার? 1 2 3। 1 2 3 হিসাবে যেগুলোকে দেখানো হয় এক্সেলের একটি ওয়ার্কশিটে হরাইজন্টাল ভাবে, সেটা হচ্ছে একটা রো। হরাইজন্টাল বলতে কিভাবে? ঠিক এইভাবে একটু দেখিয়ে দিই। হরাইজন্টাল বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে, একটু ওয়েট করো, জাস্ট পেনটা দিয়ে আমি দেখিয়ে দিই। এখানে হরাইজন্টাল বলতে এইভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে এক একটা রো। এবার এখানে রোগুলোর নাম কিভাবে হয়? 1 2 এইভাবে কিন্তু রোগুলোর নাম হয়। ঠিক আছে, তো নাম্বার দিয়ে রোকে বোঝানো হয়। আর এটা একটা কি হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে কলাম। কলাম কি বলছে? এ কলাম ইজ আ ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ সেলস ইন এ ওয়ার্কশিট। তাহলে এটা কি? ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এরকম ভাবে উলম্বভাবে রয়েছে। তাহলে এগুলো কি? এগুলো এক একটা কলাম। এবার এই কলামগুলোকে কি দিয়ে দেখানো হয়?
দেখো ABCD বা লেটার্স দিয়ে বা অ্যালফাবেট দিয়ে ABCD এই হিসাবে কিন্তু কলামগুলোকে দেখানো হয়, আর রো গুলোকে তাহলে কি হিসাবে দেখানো হয় 1 2 3 4। বুঝে গেলে? এবার আমরা একটু এক্সেলের ওয়ার্কশিটে চলে যাই। ওয়ার্কশিটে দেখো, এক্সেলের একটি ওয়ার্কশিটে আমরা চলে এসেছি। এই ওয়ার্কশিটে তাহলে এখানে রো এবং কলাম কোনটা তোমাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না। এখানে দেখো ফার্স্ট বলেছিল কি হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। তাহলে এখানে দেখো যেগুলোকে 1 2 3 4 এইভাবে দেখানো হচ্ছে, এগুলোই হরাইজন্টাল ভাবে রয়েছে একটি ওয়ার্কশিটে। তাহলে এগুলো হচ্ছে আমাদের রো। এইরকম 10,48,576টি রো একটি ওয়ার্কশিটে থাকে। অর্থাৎ আমি এখন শীট 3-তে রয়েছি, দেখতেই পাচ্ছ নিচের দিকে আসলে শীট 3। এই একটা শীটে কিন্তু 10,48,576 রো থাকে এবং 16,384 কলাম থাকে। এবার দেখো এখানে 1 2, তাহলে এগুলো আমাদের এক একটা রো হয়ে গেল। আর কতগুলো রো অ্যান্ড কলাম থাকে এখানে একটু লিখে দিই। রো কতগুলো থাকে বললাম, 10,48,576, অর্থাৎ 10,48,576। আর কলাম কতগুলো থাকে, কলাম কতগুলো থাকে একটু দেখে নি, 16,384। এগুলো তোমরা পারলে নোট করতেও পারো, কারণ এগুলো কিন্তু ইন্টারভিউতে যখন তোমরা কোনো জব রিলেটেড ইন্টারভিউতে যাবে তখন কিন্তু এগুলো জিজ্ঞাসা করা হয়। হোয়াট ইজ এক্সেল, হোয়াট ইজ সেল, হোয়াট ইজ রো, হোয়াট ইজ কলাম, হাউ মেনি রোজ আর অ্যাভেলেবেল ইন এক্সেল, এগুলো কিন্তু খুব জিজ্ঞাসা করা হয়। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমরা এগুলো কিন্তু অনেক সময় খেয়াল করো না, হয়তো কাজ করে বেরিয়ে যাও। জাস্ট এগুলো কিন্তু একটু নোট করে নিতে পারো, কারণ যে কোনো জব রিলেটেড ইন্টারভিউতে এগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এবার এখানে দেখো আমি বলে দিলাম যে হরাইজন্টাল যে অ্যালাইনমেন্ট গুলো রয়েছে সেগুলো হয়ে গেল রো। এবার তাহলে কলাম কোনগুলো? কলাম হচ্ছে A B C D, এগুলো হচ্ছে এক একটা কলাম। আমি বলে দিয়েছিলাম যে রো গুলো হয় হরাইজন্টাল অ্যালাইনমেন্ট হিসাবে, অ্যারেঞ্জমেন্ট হিসাবে, আর কলামগুলো হয় উলম্বভাবে বা ABCD হিসাবে। তাহলে রো গুলোকে কিভাবে দেখানো হয়? 1 2 3 4 করে নাম্বার হিসাবে, আর কলামগুলোকে ABCD হিসাবে। হয়ে গেল। তো নেক্সট যে প্রেজেন্টেশনের পার্টে সেখানে আমরা চলে যাব। এবার দেখো এই যে প্রেজেন্টেশনের পার্টে চলে এসেছি, এখানে বলা রয়েছে হোয়াট ইজ সেল। এবার সেল কি বলছে? ইন্টারসেকশন অফ এ রো অ্যান্ড এ কলাম ইজ কল্ড সেল। ইন্টারসেকশন অফ এ রো অ্যান্ড এ কলাম ইজ কল্ড সেল। তাহলে একটা রো এবং একটা কলাম যেখানে মিলিত হয়েছে সেটাকেই আমাদেরকে সেল বলে। অর্থাৎ এই যে ধরো একটা কলাম, এই একটা রো 1 এবং একটা কলাম বি, এই দুটো যেখানে একসাথে মিলিত হয়েছে সেখানে একটা বক্স তৈরি হয়েছে বা একটা বক্স মতো বা ছক মতো তৈরি হয়েছে, সেটাকে কিন্তু বলা হচ্ছে সেল। তাহলে আমি একটু বোঝানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ধরো এই যে 3 নাম্বার রোটা রয়েছে, এটাকে আমি একটা ইয়েলো হাইলাইট করে দিলাম। এবার এখানে যে সি কলামটা রয়েছে এটাকেও আমি হাইলাইট করে দিলাম। এবার এই যে দুটো কলাম যেখানে ছেদ করেছে, অর্থাৎ যেখানে ইন্টারসেকশন হয়েছে, এর যে মাঝখানে একটা বক্স তৈরি হয়েছে, এই প্রত্যেকটা বক্স হচ্ছে এক একটা সেল। আমি যদি এখানে ক্লিক করি সেটাও একটা সেল, আমি যদি এখানে ক্লিক করি এটাও একটা সেল, এখানে ক্লিক করলে এটাও একটা সেল। এবার এই যে সেল রয়েছে, এই সেল প্রত্যেকটা সেলে আমরা কোনো ডেটাকে এন্ট্রি করতে পারি, অর্থাৎ বসাতে পারি। যেমন আমি যদি এখানে লিখতে চাই, ধরো সাপোজ আমি এখানে শীট 1-এ চলে আসলাম, এসে এখানে লিখে দিলাম নেম, নেক্সট লিখে দিলাম ফাদার্স নেম, ফাদার্স নেম, নেক্সট লিখে দিলাম ডেট অফ বার্থ। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা ডেটাগুলোকে এন্ট্রি করে নিতে পারি। এবং নিচে নিচে ধরো এখানে যদি আমি যে নেম লিখলাম, নেম লেখার পরে এখানে ডেট অফ বার্থ ছিল, ডেট অফ বার্থটা একটা সেলে হয়ে গেছে, তো এটাকে আমি নেক্সট সেলে নিয়ে চলে যাবো। এখানে DOB লিখে দিলাম উপরে। লেখার পরে এবার কিন্তু আমি এরকম র্যান্ডম এখান থেকে ডেটা এন্ট্রি করতে পারি। ধরো কারোর নাম বসালাম, তার বাবার নাম এবং ডেট অফ বার্থ, এইভাবে আমরা ডেটাগুলোকে এন্ট্রি করতে পারি। তো এগুলো এক একটা সেল। এবার এই যে সেল, এর আবার কিন্তু নাম আছে। এই যে সেলগুলোতে যখন আমি এই যে সেলের ওপর ক্লিক করছি, যে কোনো একটি সেলে, দেখো এই উপরের দিকে বাঁ দিকে এখানে আমার নাম দেখিয়ে দিচ্ছে K13। তাহলে এই নামগুলো কি হিসাবে দেখাচ্ছে? আমি যখন এই সেলে ক্লিক করছি তখন দেখাচ্ছে B5। কেন? কারণ আমি বি কলামে রয়েছি এবং 5 রোতে রয়েছি, সেই জন্য B5। ফার্স্টে অ্যালফাবেট আসে বা লেটার আসে, যাই বলো, তারপর আসে নাম্বারস। তাহলে এই হিসাবে কিন্তু যে সেলগুলো থাকে তার নাম ক্যালকুলেট করা হয়। আমি যে কোনো একটি সেলে যদি ক্লিক করে দিই তার নাম কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখো দেখাচ্ছে T10, T10 অর্থাৎ টি কলাম এবং 10 নাম্বার রো। তো সেই কারণে এই যে সেলটার নাম কিন্তু T10। তাহলে আশা করি এইটুকু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এখানে আমি আজকে যে জিনিসগুলো দেখালাম সেটা হচ্ছে হোয়াট ইজ এক্সেল, হোয়াট ইজ ওয়ার্কবুক, হোয়াট ইজ ওয়ার্কশিট,
তোমরা এই যে জিনিসগুলো দেখালাম আজকের যে ক্লাসটা হলো সেটুকু তোমরা ভালোভাবে ফলো করো, এবং পারলে একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো এই স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো, এবং আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি কমেন্ট করো। আচ্ছা, তো এবার নেক্সট বলে দিই তোমাদেরকে, পরবর্তী যে ক্লাসটা হবে সেটা কিন্তু আরো একটু অ্যাট্রাকটিভ হবে, এবং কিভাবে আমরা ডেটা এন্ট্রি করি, কিভাবে ডেটাকে ভিজুয়ালাইজ করা হয়, ফরম্যাটিং করা হয়, সব কাজগুলো শিখবো। এক্সেলে মার্কশিট কি করে তৈরি করে, এভারেজ কি করে করে, বিভিন্ন ফর্মুলা ইউজ করে, সাম ইফ কাউন্ট ইফ, বিভিন্ন যেসব ফর্মুলাগুলো রয়েছে ইম্পর্টেন্ট ফর্মুলা, সেগুলো শিখবো। তারপর আমরা লাস্টে চলে যাবো অ্যাডভান্স এক্সেলে। সম্ভবত 4 থেকে 5টা ক্লাস হবে বেসিক এক্সেলের, তারপর আমরা চলে যাবো অ্যাডভান্স এক্সেলের। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমার চ্যানেলের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।